আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরাই আসছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। যে জিনিসটার জন্য এই জুলাইয়ের লড়াই, আমরা আশাবাদী এই রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের সেই চিন্তা, সেই আকাঙ্ক্ষা এটা পূরণ হবে। প্রস্তুতি এখন পর্যন্ত আমরা সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ঠিক 3টায় আমরা সারা দেশের মানুষকে নিয়ে একটা নতুন ঘোষণা দিতে পারব। দল গঠন প্রক্রিয়া আরও প্রশ্নহীন হওয়া উচিত মত বিশ্লেষকদের। নেতৃত্ব নিয়ে বিরোধ কাম্য নয়, ভোটে যেতে নিয়ম মেনেই লাগবে নিবন্ধন। পরবর্তী নির্বাচনের আগে তো স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটা কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতেই হবে। তারা নিজেরা আগে নিজেদের জন্য প্রস্তুত কিনা, একটা রাজনৈতিক মঞ্চে নামার জন্য, ভোটের রাজনীতিতে নামার জন্য তারা প্রস্তুত কিনা। বর্ধিত সভায় 2 শীর্ষ নেতার বক্তব্যে উজ্জীবিত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনে দলটির প্রস্তুতি সভা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগামী নির্বাচনে আমরা কোন পথে যাব, কিভাবে কাজ করব, এই বর্ধিত সভার যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। পুরো দলকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য এই বর্ধিত সভাটা দরকার ছিল। এবং উপজেলা পর্যায়ের নেতৃত্ব এসেছেন, সবাইকে কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনে আগুন, একজনের রহস্যজনক মৃত্যু। শেওড়াপাড়ায় পুড়ল শতাধিক দোকান। রোজার আগে হঠাৎ চড়া মাংসের বাজার, পরিমাণে বাড়তি কিনছেন অনেকে। আগে ভাগে আলোচনায় বেগুন স্বাভাবিক নয়, ভোজ্য তেলের যোগান। রমজান ঘিরে বিশ্বজুড়ে শেষ মুহূর্তের তোড়জোড়, ভিড় বেড়েছে নিত্যপণ্যের দোকানে। অর্থনৈতিক সংকটে বিপাকে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের মুসল্লিরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ বিকেল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠান ঘিরে সেখানে চলছে মঞ্চসজ্জার কাজ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। আয়োজন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া মুখ্য সমন্বয়কের দায়িত্বে নাসিরউদ্দিন পাটোয়ারি। আয়োজকরা জানান, প্রধান উপদেষ্টা সহ নাগরিক সমাজ, শিক্ষক, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ইনসাফ এবং ন্যায়ভিত্তিক যে সমাজ, সাম্য, যে জিনিসটার জন্য এই জুলাইয়ের লড়াই, আমরা আশাবাদী এই রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের সেই চিন্তা, সেই আকাঙ্ক্ষা এটা পূরণ হবে। কিন্তু আমাদের মনে ইচ্ছা আছে যে আমরা ভালো কিছু করব দেশের জন্য। আমরা যত তরুণ আমরা একসাথে আন্দোলন করছি। আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত আমরা সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ঠিক 3টায় আমরা সারা দেশের মানুষকে নিয়ে একটা নতুন ঘোষণা দিতে পারব। আরও জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। মানিক মিয়া এভিনিউ থেকে সব সহকর্মী যুক্ত হবেন। সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে আখলাকুস সাফা, আরও যুক্ত রয়েছেন আমাদের অন্য সহকর্মীরাও। সাফা, দলের কমিটিতে কারা থাকছেন? আজকেই কি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে? পাসপোর্ট ধারণ করি আমি, যে বাংলাদেশি এই সাউথ এশিয়ান রিজনে এবং দক্ষিণ এশিয়ায়। সাফা, দলের কমিটিতে কারা থাকছেন? আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে কিনা? সেই নতুন দলটির কথা বলছি, যেই দলটি জুলাই আন্দোলনের
যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের পর যে দল গঠন হতে যাচ্ছে এবং এই দলে যারা নেতৃত্ব দিবেন তারা কিন্তু শুরুতেই যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই দলটি ইতিহাসের একটি দায় থেকে তৈরি হয়েছে এবং ইতিহাসের এই যে দায় ছিল 54 বছরের যে বাংলাদেশ 71-এর স্বাধীন হওয়ার পর যে কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জিত হয়নি এবং নাগরিকের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক, নাগরিকের সঙ্গে রাষ্ট্রের যে চুক্তি, সেই চুক্তি সবসময় বরখেলাপ হয়েছে, নাগরিক অধিকার বঞ্চিত হয়েছে মানুষ। সেই অধিকার বঞ্চিত মানুষের কথা বলবে এই রাজনৈতিক দল, এমনটাই বলা হয়েছে। নেতা নয়, নীতি নির্ভর একটি দল হচ্ছে, সেটি বলা হয়েছে। দলের যে এখন পর্যন্ত যে নেতৃত্ব ঠিক হয়েছে সেই নেতৃত্বে আমরা গতকালই যেটি জানতে পেরেছি, এই দলের মূল যে দায়িত্ব অর্থাৎ আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম, যিনি শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের 2টি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তথ্য ও প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই দলের তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেকজন আছেন আরিফুল ইসলাম আদিব এবং সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং একই সঙ্গে একই পদে আছেন নাহিদা সারওয়ার নিভা এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি দেশের দক্ষিণাঞ্চলের সংগঠনের সংগঠিত করার কাজ করবেন এবং উত্তরাঞ্চলে এই মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন সার্জিস আলম এবং এই সবকিছু সমন্বয় করবেন যারা দুজন, তাদের মধ্যে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন আব্দুল হান্নান মাসুদ। আমরা সবশেষ যে প্রেস কনফারেন্সটি করা হয়েছিল, প্রেস কনফারেন্স করে এই যে নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন তাদের যে নেতৃত্বে আসার যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো বলা হয়েছে যে ঠিক যেই কাজটা করতে অভ্যস্ত এবং যেই কাজটা সবচেয়ে ভালো করেছেন এই জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এবং অগাস্টের পরের যে বাস্তবতা, সেই বাস্তবতায় তারা যে দায়িত্ব পালন করেছেন এবং দলকে সংগঠিত করার জন্য এবং বিভিন্ন জায়গায় তাদের যে কর্মী আছেন তার সংগঠিত করার জন্য কাজ করেছেন। একই সঙ্গে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক যে ক্যাম্পেইন করা হয়েছিল, সেই ক্যাম্পেইনে মানুষজনের কাছ থেকে যে সাজেশন এসেছে অনলাইনে এবং অফলাইনে, সেই সাজেশনগুলো নিয়ে যারা কাজ করেছেন তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার উপর ভিত্তি করে এই যে অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রামটি তৈরি করা হয়েছে। আজকের যে আত্মপ্রকাশ আয়োজন, সেই আত্মপ্রকাশ আয়োজনে যেগুলো একদম শীর্ষ যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কথা বলা হবে এবং আরো একটি বিষয় যে এই যে আহ্বায়ক কমিটির অধীনে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এই জাতীয় নাগরিক পার্টি, এমনটাই কিন্তু বলা হয়েছে। এখন পর্যন্ত দেখছেন ঠিক আর কিছুক্ষণ পরই হয়তো বা এখানটাতে জনাকীর্ণ অবস্থা চোখে পড়বে। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে যারা সমর্থকরা তারা মিছিল নিয়ে যে আত্মপ্রকাশের স্থল সেখানে। ধন্যবাদ সাফা, যুক্ত হওয়ার জন্য। তিথি রয়েছেন, লামিয়া তিথি, নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সবশেষ প্রস্তুতির খবর আপনার কাছ থেকেও জানতে চাই। এবং নিজেদের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবার জন্য কিভাবে আত্মদান করতে হয় বিশ্ববাসী আপনারা 2024 দেখেছে। সেই তরুণরা কিন্তু আত্মদান করে বাংলাদেশের নতুন অভ্যুদয়ের সূচনা করেছে। আমরা আজকের এই পবিত্র দিন থেকে মানিক দে এভিনিউ থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের পূর্বে বলছি, ভবিষ্যতে বাংলাদেশের বিনির্মাণের জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবার জন্য আমাদের নাগরিকদের অধিকার সুরক্ষা করবার জন্য কিন্তু সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতা কর্মীরা এবং শেষ মুহূর্তে এখন শুধু বাকি আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণার আয়োজনের নিরাপত্তার দায়িত্ব পুলিশ সদস্যরা, স্বেচ্ছাসেবী কর্মীরা। এছাড়া কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু এই স্টেজের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি পর্ব চলছিল আর রাতের দিকে কিন্তু পুরো দমে তাদের কার্যক্রম চলছিল। এই যেই জাতীয় নাগরিক পার্টি, যেই দলটি শিক্ষার্থীদের যেই দলটি আত্মপ্রকাশ পাবে, সেই দলেই কিন্তু মূলত নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ এবং একই সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং কূটনৈতিক দলের
বিভিন্ন ব্যক্তিবর্গকে কিন্তু একই সাথে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও যদি বলি যে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন বিএনপির নেতাকর্মীর সাথে কিন্তু কালকে দেখা করেছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন, তারা একতা প্রকাশও করেছেন যে শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশে কিন্তু তারা একই সাথে আসবেন, উপস্থিত হবেন। এছাড়াও কিন্তু শহীদ পরিবারের সদস্যরা এবং আহত যারা রয়েছে তারাও কিন্তু এই আত্মপ্রকাশ শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল রয়েছে যেটি আত্মপ্রকাশ করবে আর 1-1.5 ঘন্টার মধ্যেই সেটিতেও কিন্তু উপস্থিত হবেন। আর এখানকার শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ বলতে গেলে জুমা নামাজের পরেই মূলত সব নেতাকর্মীরা একে একে উপস্থিত হবেন। ধন্যবাদ তিথি। যুক্ত হবার জন্য সহকর্মী রাসেল আহমেদ রয়েছেন। রাসেল, জানাবেন নতুন দলের পরবর্তী ধাপ সম্পর্কে। রাসেল, নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের পরবর্তী প্রক্রিয়া কি হবে, অর্থাৎ নিবন্ধন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেবাশিস, সব রাজনৈতিক দল বা ব্যক্তি যেই হোক না কেন, যদি ব্যক্তি পর্যায়ের বাইরে গিয়ে কেউ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়, যেহেতু রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যটি আসলে নির্বাচনের মাধ্যমে জাতি নেতৃত্ব দেওয়া বা তার জনপ্রতিনিধি নির্বাচনের অংশ নেওয়া, তো সেই প্রক্রিয়া অংশ নিতে হলে আসলে সব রাজনৈতিক দলকেই নিবন্ধন নিতে হবে। নতুন এই রাজনৈতিক দলকেও নিবন্ধনের মধ্য দিয়ে যেতে হবে যদি তারা দলীয় নামে তারা নির্বাচনে অংশ নিতে হয়। সেই প্রক্রিয়াটি এখন যেটি রয়েছে সেটি আগের, অর্থাৎ বিগত কয়েক বছরগুলোতে যে নিয়ম রয়েছে সেখানেই প্রায় 100 উপজেলায় অর্থাৎ বাংলাদেশে যে উপজেলাগুলো রয়েছে 400-র বেশি উপজেলা রয়েছে, সেখান থেকে অন্তত 100 উপজেলায় তাদের কমিটি থাকতে হবে। সেটি একটি বিষয় রয়েছে। 20টির বেশি অর্থাৎ 21টি জেলায় তাদের কমিটি থাকতে হবে এবং দলীয় কার্যালয় থাকতে হবে। উপজেলার ক্ষেত্রেও তাই। এরকমের বেশ কিছু নিয়ম রয়েছে এবং তাদের গঠনতন্ত্র জমা দিতে হবে, গঠনতন্ত্র তৈরি থাকতে হবে। গঠনতন্ত্রের যে ধারাগুলো সেগুলো সংবিধানের সাথে অর্থাৎ বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না, সেই ধরনের বেশ কিছু নিয়মের আলোকে তাদেরকে আবেদন করতে হয় এবং সেই আবেদনের সময়টিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যে এই সময়। সাধারণত আমরা যেটি দেখি প্রতিটি নির্বাচনের আগেই নির্বাচন কমিশন থেকে এই রকমের একটি সময় দেওয়া হয়, কিন্তু এই বছর এখনও নির্বাচন কমিশন এই কার্যক্রমটি শুরুই করেনি। কারণ আপনি জানেন যে একটি নির্বাচন কমিশন সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেই সংস্কার কমিশন আবার বেশ কিছু প্রস্তাব দিয়েছে পুরো নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধনের যে প্রক্রিয়া সেখানেও তারা বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তো নির্বাচন কমিশন আসলে সে কারণে তারা একটু দোটানার মধ্যে রয়েছে যে সংস্কার কমিশনের প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, যদি সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আসে তখন সেই আলোকে তারা প্রক্রিয়াটি শুরু করবেন, কিন্তু যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে না আসে বা ঐক্যমত্য গঠিত না হয় তাহলে এই পুরনো পদ্ধতিতেই তাদের এই প্রক্রিয়াটি শুরু করতে হবে, যে কারণে তারা এই অপেক্ষায় আছেন। আবার এই প্রক্রিয়াটি শেষ করতে অন্তত প্রায় 6 মাসের মতো সময় লাগে, যে কারণেই হয়তো এই আসলে একটি সিদ্ধান্তেরও বিষয় প্রয়োজন রয়েছে যে আসলে কবে নাগাদ এই সিদ্ধান্তটিতে সরকার পৌঁছাবে বা রাষ্ট্র পৌঁছাবে। ধন্যবাদ রাসেল যুক্ত হবার জন্য। চলে যাচ্ছে আরেক সহকর্মী আলামিন হক অহনের কাছে। অহন, নতুন দলের নেতাকর্মীরা তো আসতে শুরু করেছেন, কোন কোন প্রবেশদ্বার দিয়ে আসছেন তারা এবং সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন জানাবেন? শুক্রবার ছুটির দিন, যে কারণেই সড়কে যানবাহনের চাপ কম রয়েছে সেটি সুখবরই বটে। মানিক মে এভিনিউ 1.5 কিলোমিটার সড়কের এই জায়গা জুড়ে প্রায় 1 কিলোমিটারই মঞ্চ এবং তার পরবর্তী যে অংশ সেটি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের বেশ কিছু সদস্য কিছুক্ষণ আগেও তারা নেমে ভিতরের দিকে গেলেন এবং এর বাইরেও মোড়গুলোতে আমরা দেখছিলাম পুলিশের ব্যাপক উপস্থিতি, একই সঙ্গে সেনা সদস্যদের উপস্থিতিও রয়েছে। যদিও তারা এখন পর্যন্ত আমরা দেখছি যে মানিক মে এভিনিউয়ের পাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনের সামনে সেই সেনা সদস্যরা অবস্থান নিয়ে আছেন। তাদেরকে নিশ্চয়ই উচ্চ পর্যায় থেকে দিক নির্দেশনা দেওয়ার যে সবশেষ পরিস্থিতি ঘটনা সেটি ঘটছে এবং এই সড়কটির এক পাশ বন্ধ রয়েছে, যে কারণেই দ্বিমুখী যানগুলো একদিক দিয়েই চলাচল করছে। এবং আপনাকে বলে রাখি যে এই যে সড়কটি যেটি ফার্মগেটের দিকে গেল সেই বাসগুলো কিংবা
যে যানগুলো রয়েছে সেগুলো এক পাশ ধরেই যাচ্ছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে ডাইভারশন রয়েছে। ঠিক যে যানবাহনগুলো পশ্চিম দিকে যাচ্ছিল সেগুলোকে ঘুরিয়ে আবার পূর্ব দিকেই যেতে বলা হচ্ছে এবং সব মিলিয়ে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই রয়েছে এবং ব্যাপক লোক জমায়েতের তারা কথা বলছিলেন এবং সেটি 1 লাখ থেকে 1.5 লাখের কথাও তারা আমাদেরকে বলছিলেন। সেক্ষেত্রে বিকাল 3টার পরে যখন অনেক জনসমাগম ঘটবে তখন এই সড়ক কিংবা এই এলাকার অবস্থা কতটা ঠিকঠাক থাকে, আইন শৃঙ্খলার সদস্যরা কতটা ঠিকঠাক রাখতে পারেন সেটি এখন দেখার বিষয়, সেই অপেক্ষায়। ধন্যবাদ অহন যুক্ত হবার জন্য। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকালে বরিশাল বিএম কলেজের সামনে জড়ো হন নেতাকর্মীরা, পরে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। নতুন এই দল গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এমনটাই তাদের প্রত্যাশা। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ থেকে বাস ও ট্রেনে ঢাকায় আসতে শুরু করেছেন অনেকে, কেউ কেউ আবার রওনা হন রাতে। আমরা বিগত দিনে যে রাজনীতিটা দেখেছি, রাজনীতির প্রথা যেটা চলে আসছে, এইটার পরিবর্তনের জন্যই আমরা নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রদের নতুন একটি বিপ্লবী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা নিজেরাও অনেক উচ্ছ্বসিত। আজকে আমাদের দলের নাম প্রকাশ হতে যাচ্ছে, তো আমরা এজন্য খুবই আনন্দিত এবং উৎসাহিত। অভ্যুত্থানকারী নেতৃত্বের দল গঠন প্রক্রিয়া আরও প্রশ্নহীন হওয়া উচিত ছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে দেশ গঠনের ব্রত নিয়ে রাজপথে আসার পর নেতৃত্ব নিয়ে বিরোধ কাম্য নয়। ভোটে অংশ নিতে নিবন্ধন নিতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। ইসি সচিব জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে নির্বাচন সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় নির্বাচন কমিশন। তরুণ নেতৃত্বে নতুন দল আসার প্রেক্ষাপট ঐতিহাসিক। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও গণমানুষের রক্তক্ষয়ী আন্দোলনে সরকার পতনের এমন নজির হাতে গোনা। ভোটে অংশ নিতে নিবন্ধনের দরকার পড়বে নতুন রাজনৈতিক দলের। বর্তমান নিয়ম অনুযায়ী এজন্য অন্তত 21 জেলা ও 100 উপজেলায় দলীয় কার্যালয় এবং কমিটি থাকতে হবে। এমনকি দলের গঠনতন্ত্রের কোনো ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী হতে পারবে না। তবে বিদ্যমান এই শর্ত শিথিলের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন। তাই সে অপেক্ষায় ইসি। সংস্কার কমিশনের সিদ্ধান্তের উপরে কিছুটা হলেও নির্ভরশীল। সাধারণত দলের তথ্য যাচাইয়ে 2 থেকে 3 মাস সময় নেয় ইসি। সেই হিসেবে ডিসেম্বরে ভোট হলে জুনের আগেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। বা ঐক্যমত্য ফোরামের থেকে যে সিদ্ধান্ত যেভাবে আসবে সেই অনুযায়ী আমরা যদি মনে করেন যে না, এটা পরিবর্তন করার দরকার নেই, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর যদি বলেন যে না, এটাকে আরেকটু সহজ করা হোক, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। পরবর্তী নির্বাচনের আগে তো স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটা কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতেই হবে। বিদ্যমান ধারার বাইরে নতুন রাজনীতির বন্দোবস্ত করার দাবিও ছিল জুলাই আন্দোলন জুড়ে, কিন্তু তরুণদের ছাত্র সংগঠন সেখানে হতাশ করেছে বলে মত রাজনীতি বিশ্লেষকদের। তৃতীয় কোনো দল সেভাবে এই 53 বছরে কেউ জনমানুষের কাছে পৌঁছাতে পারেনি। এই প্রথম 24-এর আন্দোলনের পরে জনমানুষের মনে হয়েছিল যে একটি দল আসতে পারে। এখন যেখানে তারা তাদের দলীয় নেতৃবৃন্দ কিংবা কর্মী বাহিনী যেটাই বলি, তাদের অধিকারই নিশ্চিত করতে গিয়ে রক্তাক্ত হচ্ছে ক্যাম্পাস, সেখানে আসলে কি করে জনগণ আশা রাখবে যে না, জনগণের আশা প্রতিফলিত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে বিপ্লবের ভাষা ও ভোটের ভাষা এক নয়। তাই দল গঠন ও পরিচালনায় সেই বিবেচনা আমলে নিতে হবে নতুন দলকে। মেয়েদেরকে স্থান না দেওয়া, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেতৃত্বে সংকট তৈরি হওয়া, অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তারা আসলে তাদের নিজেদের ঘরই এখনো গোছাতে পারেনি এবং নিজেদের ঘর যে আসলে গোছানো কতটা কঠিন, এই জায়গাটা তাদেরকে আগে প্রথমত নির্ধারণ করতে হবে যে তারা নিজেরা আগে নিজেদের জন্য প্রস্তুত কিনা, একটা রাজনৈতিক মঞ্চে নামার জন্য, ভোটের রাজনীতিতে নামার জন্য তারা প্রস্তুত কিনা। দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দল আছে 49টি। তবে এর বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামার সুযোগ রয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বর্ধিত সভার মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা করেছে বিএনপি, যেখানে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
বক্তব্যে নেতাকর্মীরা উজ্জীবিত মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষার ক্ষেত্রেও এই বক্তব্য রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তৃণমূলের নেতাকর্মীরা বলছেন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। নিয়মিত বিরতিতে দলের নির্বাহী কমিটির সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হলেও এমন বর্ধিত সভা প্রায় ২৮ বছর পর। ১৯৯৭ সালের পর বৃহৎ পরিসরে বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন থানা ও পৌর পর্যায়ে দায়িত্বে থাকা প্রায় ৪,০০০ নেতা। ছিলেন ১৮ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশীরাও। আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এই গুরুত্বপূর্ণ সভাকে নির্বাচনের পথে যাত্রা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। কেউ তাদের হয়তোবা শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত আছে বা অনেক সময় দলের নির্দেশ মেনে চলছে না, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং পুরো দলকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য বর্ধিত সভাটা দরকার ছিল। কিন্তু উপজেলা পর্যায়ের নেতৃত্ব এসেছেন, সবাইকে কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কি করতে হবে না করতে হবে। এবং পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য একটা নির্বাচনী প্রস্তুতি সভা হয়ে গেল। তার মতে বর্ধিত সভায় দলের দুই প্রধান নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্য ছিল ইতিবাচক। উস্কানি ও বিভাজনের রাজনীতি ভুলে নির্বাচনের পথে হাঁটার নির্দেশনায় উজ্জীবিত হয়েছে কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা। খালেদা জিয়া এই মুহূর্তে শুধু বিএনপির নেতা না, উনি জাতীয় অভিভাবক বা জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তো সেই জায়গায় খালেদা জিয়া যখন বলেন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে বা নির্বাচন করা উচিত এবং অতীতের ইতিহাস প্রসঙ্গ টেনে যখন তিনি বলেছেন, সেটা কিন্তু একটা আমাদেরকে ভিন্ন গুরুত্ব দেয়। বিএনপির পররাষ্ট্রনীতিতে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা বলেছে যে বিএনপি সবাইকে হয়তো আশ্বস্ত করতে চেয়েছে যে এখানে কেউ স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নাই, তারা একটা উদারনৈতিক পররাষ্ট্রনীতি অনুসরণ করবে ন্যায্যতার ভিত্তিতে। বর্ধিত সভায় দলের সর্বোচ্চ দুই নেতার বার্তায় ছিল দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা। এক্ষেত্রে দল ঐক্যবদ্ধ আছে বলেও জানিয়েছেন তৃণমূলের নেতারা। এই বর্ধিত সভার যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আমরা কোন পথে যাব, কিভাবে কাজ করব। অনেক জায়গায় দলীয় যে অর্গানাইজেশন, সেখানে কমিটি একটা ব্যাপার আছে, আমরা শক্তিশালী করতে চাই, বাট সাথে এফেক্টিভও করতে চাই। পতিত স্বৈরাচারের কোনো এজেন্ট তারা যেন দলের কোনো পর্যায়ে ঢুকতে না পারে। পুরো দল, প্রতিটি ইউনিট ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো কর্মসূচি উনি যেটা দেবেন সেটা আমরা সর্বাত্মকভাবে পালন করব। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়, দলীয় প্রধানের সেই বার্তা নির্দেশনা হিসেবে পালনে মাঠে বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে হওয়া শাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সময় দিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সকালে এফডিসিতে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা জানান। বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত করে যাচ্ছে সরকার, তবে জুলাই হত্যাকাণ্ডের বিষয়টি অগ্রাধিকার দেয়া হচ্ছে। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ঠিক কতজন মারা গেছেন তা এখনও নির্ধারিত হয়নি বলে মন্তব্য করেন প্রেস সচিব। বলেন, মৃতের প্রকৃত সংখ্যা নিরূপণে হেফাজতে ইসলামের গবেষণা করা উচিত। ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতে শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা। পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন, আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন। শাপলা চত্বরে কী হয়েছিল, হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। রাজধানীর নিউ স্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে কয়েকটি রুম পুড়ে গেছে। এছাড়া আব্দুল মালেক নামের এক কর্মচারীর মরদেহ ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন আরও একজন। স্টাফরা জানান, ভোর রাতে ভবনটির ৫ম তলায় লাগে আগুন, তবে নিহতের স্বজনরা মালেকের মৃত্যুতে রহস্যজনক বলছেন। আগুনের ঘটনার নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ভোররাতে আগুন লাগে রাজধানীর নিউ স্কাটনের বিয়াম ফাউন্ডেশনের ৫ম তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে এসে আগুন নেভালেও পুড়ে যায় বেশ কয়েকটি রুম।
সকালে আব্দুল মালেক নামে এক কর্মচারীর মরদেহ ভবনের নিচ থেকে উদ্ধার করেন বিয়ামের স্টাফরা। আহত আরও একজন সহ দুজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। স্বজনরা জানান, মালেক যে রুমে থাকতো সেখানে আগুন লাগেনি, এমন মৃত্যু রহস্যজনক বলছেন তারা। পাশের রুম হয়েছে, ওই পাশের রুমও হয়েছে, কিন্তু 7 নম্বর রুমে কোনো ইয়ে হয় না। 7 নম্বর রুমে ওরা ছিল। ওখানে যেহেতু 2 জন ছিল, একজন মারা গেছে আর একজন আছে, আর ওনার কি অবস্থা, উনি কি ইনজুরি হয়েছে এটাও একটু দেখার বিষয়। বাস্ট হইলে আবার এই হাত নাকি ভাঙ্গা, ঠিক আছে, এখন বাস্ট হইলে এইভাবে হইবে কেন? প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগে বিসিএস বহুমুখী সমবায় সমিতির 504 নম্বর রুমে। এই রুমের সব কিছুই পুড়ে গেছে, কিন্তু কর্মচারী মালেক ঘুমাতেন 507 নম্বর রুমে, যেখানে ক্ষয়ক্ষতির তেমন কোনো আলামত নেই। আগুনটা কোন রুমে লাগে? এই রুমেই বিস্ফোরণ, যা বলেন সেটাই এই রুমে। মালেক মারা গেছে কিভাবে? কয়েছি ব্রাস্ট হয়ে। ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, ডিবি সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। আসেন বিয়াম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। মালেকের মৃত্যু ঘিরে তাদের মনেও সন্দেহ। স্পষ্ট করে কিছু বলতে পারতেছে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইংয়ের লোকজন আসছেন, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে। ল এনফোর্সিং এজেন্সি আছে, ইনভেস্টিগেশন অথরিটি আছে, তারা দেখবে প্রকৃত ঘটনাটা তারা উদ্ধার করতে পারবে। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগুনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পুড়ে গেছে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজার। মধ্যরাতের আগুনে পুড়ে গেছে বাজারের বহু দোকান, সর্বশান্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। রাত 2:30টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। একে একে পৌঁছায় 8টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। 3:30টায় ফায়ার সার্ভিস জানায়, পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়েছে আগুন, কিন্তু ততক্ষণে পুড়ে গেছে মেট্রো স্টেশনের নিচের ওই বাজারের ছোট ছোট অনেক দোকান। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে তদন্ত করছে ফায়ার সার্ভিস। মিরপুরের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে আরও 4টি ইউনিট, টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং 3:29 আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। রমজান এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন নৈমিত্তিক ঘটনা। এবারও ব্যতিক্রম হয়নি। ব্যবসায়ীদের কারসাজিতে মাত্র 2 দিনের ব্যবধানে কাঁচা বাজারের বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভোজ্য তেলের মজুদ সন্তোষজনক, অথচ কৃত্রিম সংকট তৈরিতে করে দাম বাড়ানো হয়েছে, এমন অভিযোগ দোকানীদের। খাদ্যপণ্যের দাম উস্কে যাওয়ার জন্য তদারকির দুর্বলতাকেই দায়ী করছেন ক্রেতারা। রমজানে ইফতারির অন্যতম অনুষঙ্গ বেগুনি। সেই বেগুনির মূল উপাদান বেগুনের দামে লেগেছে আগুন। এছাড়া রমজানকে সামনে রেখে বেড়েছে লেবু, শসা সহ বিভিন্ন পণ্যের দাম। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে 90 থেকে 100 টাকায়, যা গত সপ্তাহেও বিক্রি করা হয়েছে 30 থেকে 40 টাকায়। কয়েকদিন আগেও যে লেবুর হালি 20 টাকা দরে বিক্রি হয়েছে, এখন সে লেবু একটির দামই 20 টাকা। সপ্তাহের ব্যবধানে শসার দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। তবে এখনও স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। ফুলকপি, গাজর, টমেটো, সিম মিলছে 30 থেকে 40 টাকা কেজিতে। লেবু আগে ছিল 30 টাকা, এখন হয়েছিল 100 টাকা, 90 টাকা হালি। শসা ছিল আগে ছিল 40 টাকা, এখন হয়েছে 90 টাকা, 100 টাকা কেজি। বেগুন 2 সপ্তাহ আগে বিক্রি করছিলাম, মনে করেন আমরা হলে 50 থেকে 60 টাকা, উর্দু গেলে 50 বা 60, এখন তো বেগুন 80 টাকা কেজি। সারাদিন রোজা রেখে আমাদের মধ্যবর্তী যে মানুষ হঠাৎ লেবু দিয়ে শরবত খেতে পারবে না। রোজার মাস সামনে রেখে পৃথিবীর সব দেশেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, যাতে রোজা রেখে মানুষ শান্তিতে ইফতার করতে পারে, কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত। এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ভোক্তাদের এখনও ঘুরতে হচ্ছে দোকানে দোকানে, পাওয়া গেলেও মিলছে না গায়ে লেখা দরে। তেলের একটা কৃত্রিম সংকট তারা তৈরি করেছে। বেসিক্যালি 5 লিটার তেলের বোতলের মধ্যে অনেক দোকানে নাই বললে চলে, কেউ বলে একটাই আছে, এটাই শেষ পিস। তেল আপনার এমনি দিচ্ছে না, কিছু একটা নিতে হবে এটার সাথে, তাহলে দিচ্ছে আর কি। আমাদের চাহিদা অনুযায়ী তেল দিতেছে না, পুরা বাজার ঘুরেও তেল পাওয়া যায় না, ডিলাররা তেল দেয় না। যদিও তেল দেয়, তেলের সাথে চাল নিতে হয়, আটা ময়দা নিতে হয়, মশলা নিতে হয়, এটা বাধ্যতামূলক, নাইলে তেল পাইব না। আমরা যদি চাই 10 কার্টন দেয়, 2 কার্টন, 1 কার্টন, এখন যে পরিমাণ তেলের চাহিদা সেই পরিমাণে তেল আমরা পাচ্ছি না। আটা, ময়দা, পোলার চাল না কিনলে সয়াবিন তেলে সরবরাহ করছে না ডিলাররা, এমন অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। দরজায় করান আসছে মাহে রমজান। পবিত্র মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বজুড়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ভিড় বেড়েছে নিত্যপণ্যের দোকানগুলোয়, যদিও অর্থনৈতিক সংকটের কারণে বিপাকে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের মুসল্লিরা।
ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার এই মসজিদে ইবাদতে মশগুল মুসল্লিরা। পবিত্র মাস রমজান উপলক্ষে তৈরি করা হয়েছে এই অস্থায়ী মসজিদ। ভয়াবহ দাবানলে মসজিদের মূল ভবন ভস্মীভূত হয়ে যাওয়ায় রমজান মাস জুড়ে তারাবি সহ সব ইবাদত হবে এই অস্থায়ী মসজিদেই। যে মসজিদে আমরা নামাজ পড়তাম সেটি পুড়ে গেছে, কিন্তু এর মুসল্লিরা তো আছেন। আমাদের কমিউনিটি খুবই শক্তিশালী। প্রস্তুতি চলছে পবিত্র দুই স্থান মসজিদে নববী এবং হারামাইন শরীফে। বিশ্বের অন্যান্য দেশের ঐতিহাসিক এবং বড় বড় মসজিদগুলোতেও চলছে ধোয়া মোছা। বসানো হয়েছে নতুন কার্পেট। মুসলিম দেশগুলোর বাজারে গুরুত্ব পাচ্ছে সেহরি এবং ইফতারের উপকরণ। শপিং মল আর সুপার শপগুলোতেও ধর্মীয় সরঞ্জামের পসরা। তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে রমজানের বাজারেও। সবচেয়ে ভুগছে পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো এশীয় দেশগুলো। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও আমাদের আয় বাড়েনি, তাই কিছুটা ভোগান্তি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে ডিম, মুরগি সহ প্রায় সবকিছুরই দাম বেড়েছে। বাজার সদায়ে ব্যস্ত মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর বাসিন্দারাও। রমজানকে কেন্দ্র করে খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়েছে মধ্যপ্রাচ্যে। মুশফিকা হাসান, যমুনা নিউজ। পর্দা নামছে মাসব্যাপী অমর ২১শে বইমেলার। আজ ছিল শেষ শিশু প্রহর। মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, বইমেলায় তো বিদায়ের সুর, কেমন দেখছেন শেষ দিকের মেলা? দেবাশিস, মেলার শুরুটি কিন্তু ছুটির দিন শনিবারের মাধ্যমে শুরু হয় এবং আজকে মেলার শেষ দিন। আজকে কিন্তু ছুটির দিন, শুক্রবার। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় কিন্তু ভিড় আছে, কিন্তু কিছুটা কম, কারণ আজ জুমার দিন বলে জুমার পরে হয়তো মেলার ভিড় কিছুটা বাড়বে। তবে এখন আমরা কিছু ঢিলেঢালাই পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে প্রকাশকরা যেমনটি বলছে আমাদেরকে, তাদের বেচাকিনা কিন্তু গত বছরের তুলনায় এবার অনেকটাই কমে গিয়েছে। তবে মেলায় কিন্তু গতবারের তুলনায় এবার বেচাকিনা অনেকটাই কম এবং গত বছরের তুলনায় 1/3 মতো কমে গেছে বলছেন প্রকাশকরা। তবে আজকে গতকালকে তথ্যকেন্দ্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নতুন বই এসেছে 176টি এবং এই পর্যন্ত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 2965টি। নতুন বই আজকে কিন্তু 3000 পেরোবে বলে ধারণা করছেন প্রকাশকরা এবং লেখকরা। তবে নতুন বই আজকেও কিন্তু অনেকগুলো নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে বইমেলায় কিন্তু পাঠক, দর্শকরা বলছেন যে পাঠক কমে গিয়েছে, কিন্তু দর্শনার্থী কিন্তু বেড়েছে। তবে এবার এমনটাই আক্ষেপ বইমেলায় যারা প্রকাশক এবং লেখক রয়েছে তারা কিন্তু এমনটাই বলছেন যে গত বছরের তুলনায় এবার কিন্তু পাঠকের সংখ্যা কমেছে, কিন্তু দর্শনার্থী বেড়েছে। তো বেচা কিনা কিন্তু আগের মতো আসলে নেই এবং তারা আসলে এটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। সাথে থাকুন।